আজকে একজনের পোর্টফোলিও অ্যানালাইসিস করে দিয়ে চলেছি। বহু দিন বহু মাস ধরে সে রিকোয়েস্ট করে গেছে। আমি যার কথা বলছি সে হচ্ছে অমিত। অমিত ভট্টাচার্য। ওর মেয়ে 17 বছর বয়স অহনা, ওর জন্য স্বপ্ন দেখছে। একটা বড় সময় ধরে রাখতে চাইছে, অন্তত 20 বছর অন্তত। আগামী 9 বছর ওর রিটায়ারমেন্ট হবে, 9 বছরের মধ্যে ও সাজিয়ে দিতে চাইছে পোর্টফোলিওটাকে। খুব সাধুবাদ, কিন্তু দুঃখিত আমি অনেক ধরে পারিনি কাজটা করতে। এবারে কাজ শুরু হবে। সব থেকে বড় কথা, এই ভিডিওটা শুধুমাত্র এডুকেশনাল পারপাস, কোনো রকম কেনা বেচার জন্য নয়। দিস ভিডিও ইজ অনলি ফর এডুকেশনাল পারপাস। নো বাই সেল রেকমেন্ডেড বিফোর ইনভেস্টিং। প্লিজ কনসাল্ট ইউর সেলফ অর ইউর অ্যাডভাইজার। পাস্ট রিটার্ন কারেন্ট গ্যারান্টি ফিউচার পারফরমেন্সেস বিফোর ইনভেস্টিং। প্লিজ কনসাল্ট ইউর সেলফ অর ইউর অ্যাডভাইজার। ভীষণ গুরুত্বপূর্ণ এই পয়েন্টগুলো। এবং দ্বিতীয় ঘটনা, পোর্টফোলিওর মধ্যে দুরন্ত সব স্টক পাবে। 17খানা স্টক, 17টাই হচ্ছে বোক। কিন্তু ঘটনা সেটা নয়, ডাইভার্সিফিকেশন হয়নি। অবশ্যই এগুলো দেখার ব্যাপার হচ্ছে, ডাইভার্সিটি না হলে সেগুলো অনেক সময়তেই ভেঙে চুরমার হয়ে যেতে পারে, চুপসে যেতে পারে, নাও ফাটতে পারে এমনই। সুতরাং সেগুলোকে ভালো করে দেখতে হবে। ঠিকঠাক মতো না হলে কিন্তু পোর্টফোলিও নেগেটিভ করে দেবে মারাত্মকভাবে, সেটা থেকে নজর রাখতে হবে। আর দ্বিতীয়ত, এটাকে কেউ কপি করতে যাবে না। এক একজনের জন্য এক একটা ওষুধ, যেমন এক একটা রোগীর সিমটম অনুযায়ী, ঠিক সেরকমভাবে এক একজনের জন্য এক এক রকম। 17 বছর বয়স বলে না, মেয়ে বলে না, ওর ধরনটা বা ওর কিভাবে চালাবে 9 বছর আছে বলে নয়, পুরোপুরি আলাদা রকম। বোঝা গেছে এটা? এইগুলো সব নিয়ে এইবার প্রথম যে চিঠিটা পেয়েছিলাম সে অনেক দিন হয়ে গেছে, তার উত্তর দেওয়া হয়নি। তারপরে একাধিক চিঠি, একাধিক প্রত্যাশা, তাও শেষ পর্যন্ত হয়ে ওঠেনি। এক বাবা তার 17 বছরের মেয়ের জন্য আমাকে অনুরোধ করে যাচ্ছিল মাসের পর মাস ধরে। অবশেষে একেবারে মরিয়া হয়েই আমি শেষ চেষ্টা করছি, কারণ সময় বের করাটা খুব চাপ। যাই হোক, আমি যার কথা বলছি অমিতের কথা বলছি, অমিত ভট্টাচার্য। ওর পোর্টফোলিও আমি অ্যানালিসিস করে দিয়েছিলাম। 2 বছর হয়ে গেছে। এবং ও এখন ওর মেয়েরটা নিয়ে, অহনা ভট্টাচার্য, ওর জন্য বারবার বলছে যে দাদা আমার তুমি না করে দিলে হবে না। আমি যতই যে অজুহাত দেখাই না কেন, কিছুতেই শুনবে না এবং বলছে আমারটা করে দিতে, ওরটা করে দিতেই হবে। তুমি যখন করে দিয়েছো তুমি। ওর চিঠিটা আমি পড়ি। প্রিয় দাদা, আমি যে আজ পোর্টফোলিওটা পাঠাচ্ছি সেটা হলো আমার মেয়ে এর জন্য করা। এটাও করেছে 22শে নভেম্বর, শেষ দিকে একদম লাস্টে, এতবার দেওয়ার পরে। আমার আরও 9 বছর সার্ভিস আছে। তোমার করা অ্যাঞ্জেল ওয়ান আমার পোর্টফোলিওটা তোমার কথা মতো চলছে, আমি কোনো চেঞ্জ করিনি। ওটা 2 বছরের জন্য হয়ে গেল, 2 বছর হয়ে গেল। ওটা তোমাকে আরেকবার পাঠাবো পরে রিভিউ করার জন্য। আজ ওটা পাঠালাম ফার্স্ট টাইম পোর্টফোলিওটা ঠিকঠাক করে দেওয়ার জন্য। এটা জিরোধাতে খোলা। আমি এটা মেয়েকে দিতে চাই ফিউচারের জন্য। এটা এখন থেকে 20 বছরের জন্য করতে চাই। তার মানে এখানে যে পয়েন্টগুলো পেলাম, অহনার নাম পেলাম, 17 বছর বয়স, সেটা জানা গেল। আর ওনার সার্ভিস আছে 9 বছর মতো সার্ভিস রয়েছে, 7 ইয়ার। আচ্ছা, এর সঙ্গে আরেকটা জিনিস জানা গেল, সেটা হচ্ছে জিরোধাতে খুলেছে 20 বছর জন্য রাখতে চাইছে, মানে হোল্ডিং টাইম যেটাকে বলবো সেটা হচ্ছে 20 ইয়ার্স। আচ্ছা, রাখতে চাই। তোমার টাচ না পেলে এটা ঠিকঠাক হবে না জানি। তুমি একটু গুছিয়ে দিলে আর গাইড করে দিলে আমি অহনার জন্য এটা করে যেতে পাই। আমি 2500 টাকা করে এসআইপি করবে উনি। এটা হচ্ছে ইকুইটিতে করতে চাইছে, যতটুকু মনে হলো। 2500 করে ইকুইটি শেয়ারগুলোর মধ্যে তুমি যেভাবে রাখতে বলবে সেইভাবে এসআইপি করবো 9 বছরের জন্য। তোমার অ্যান্সার অপেক্ষা থাকবো। আমি জানি তুমি খুব বিজি। ঠাকুর তোমার মঙ্গল করুক। জয় ঠাকুর, জয় মা, জয় স্বামীজি। তারও পরে আরও অনেক দিন কেটে গেছে। আবার 28শে ডিসেম্বর আবার করেছি। প্রিয় দাদা, হ্যাঁ দাদা, এটা আমার মেয়ে অহনা ভট্টাচার্যের জন্য করে যেতে চাই। আমার চাকরি 9 বছর আছে। এই 9 বছর ধরে ইকুইটিতে এসআইপি করে যাব, 2000 কি 2500 টাকা মতো করে। তুমি যেগুলো রাখতে বলবে সেগুলো রাখবো। আমার মেয়েকে গিফট করে যেতে চাই, 20 বছরের জন্য এটা হোল্ড করবো। ওর এজ এখন 17 বছর, রিটায়ারমেন্টের পর পসিবল হলে এসআইপি করে যাব 20 ইয়ার্সের পর্যন্ত। তুমি একটু সাজিয়ে দিও। ও একবার বলছে 7 বছর, একবার বলছে 20 বছর এসআইপি করে যাব। দুটো যদি এটা পসিবল হয়, মানে 7 বছরটা ওর টাইম দিচ্ছে সার্ভিস পিরিয়ড, এখানে আবার বলছে 9 বছর আছে, তাহলে এটা 9 ইয়ার্স হবে, নট 7 ইয়ার্স। যাই হোক, আর একটা কথা ও লিখেছে, সেটা হচ্ছে 20 বছর ধরে এসআইপি করে যাবে না, এটা 9 বছর ধরে করবে সেটা বোঝা যাচ্ছে না পরিষ্কার। যাই হোক, তুমি সাজিয়ে এরারলেস করার হলে বলবে। তোমার অপেক্ষাতে বসে আছি। আমার জন্য তোমার করে দেওয়া পোর্টফোলিওটা যেমন করে দিয়েছিলে তেমনই আজও আছে। ওটাকে আবার রিভিউ করার জন্য তোমার কাছে পাঠাবো। জানি তুমি খুব বিজি, তোমার চেম্বার বা অফিসে একবার তোমার দেখা পেলে নিজেকে ধন্য মনে করতাম। ঠাকুর তোমাকে ভালো রাখুক। জয় ঠাকুর, জয় মা, জয় স্বামীজি। অমিত, অসংখ্য ধন্যবাদ। তোমারও মঙ্গল করুক ঠাকুর, স্বামীজি, মা। সবচেয়ে বড় কথা যেটা গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে তোমার মেয়ের জন্য
চিন্তা করছো এবং তার দায়িত্ব নিয়েছো, তার ব্যাপারে এগিয়ে চলেছো। এবং শুধু সেখানে নয়, একটা দায়িত্বপূর্ণ বাবা হিসেবে তুমি যে কাজটা করছো, এই জন্য তোমাকে প্রথমে ধন্যবাদ। আজকে তুমি যে পোর্টফোলিওটা আজকে আমি বলে যেতে যাচ্ছি, তোমাকে জাস্ট বলে চলেছি, এবং তুমি সে মতো সাজিয়ে চলবে। আর বাকি যারা শুনবে সে ব্যাপারে রইল। পোর্টফোলিও অ্যানালিসিস করতে আমি একটা ফিজ নিয়ে থাকি, আমি তোমার কাছ থেকেও সেটা নেব। যেটাই সেটা হোক, সেটা তো তুমি জানো ভালো করে, এরকম কোনো ব্যাপার না, কিন্তু এরকম ব্যাপার আর থাকছে। 1 নম্বর। 2 নম্বর হচ্ছে সবচেয়ে ইন্টারেস্টিং পয়েন্ট, কি কি স্টক নিয়ে রেখেছে। দারুণ সুন্দর সুন্দর স্টকগুলো সব রয়েছে, সেগুলো নিয়ে একটু কথা বলা দরকার রয়েছে। যেরকম শুরু করছি সেটা হচ্ছে ব্ল্যাক বক্স দিয়ে। ব্ল্যাক বক্স 514 টাকায় কিনেছিল, একটা দুর্দান্ত কোম্পানি। কোম্পানিটা ভবিষ্যৎ বড় রয়েছে এবং ন্যাচারালি ডেটা সেন্টার আগামী দিনে একটা বড় জায়গা নিয়ে আসছে। ইন্ডিয়ার দিকে টার্গেট করে রয়েছে সারা বিশ্ব, সুতরাং ডেটা সেন্টার সেখানে বড় একটা জায়গা নেবে। গুগল থেকে সবচেয়ে বড় বিনিয়োগ করেছে আমাদের সাউথ ইস্ট এশিয়ার মধ্যে, প্রায় $12 বিলিয়ন। শুধু গুগল বলে না, মেটা মানে ফেসবুক যেটা তোমরা জানো, সেখানেও কিন্তু তারাও প্রচুর এগিয়ে চলেছে। অ্যামাজন ইনভেস্ট করেছে এখানে, কারণ এই ডেটাটা ভারতের একটা মানে কনজিউমার, এটা সারা বিশ্বের কাছে লোভনীয়, কারণ ভবিষ্যৎ ওরা সব দেখতে পাচ্ছে যে আগামী দিন কি আসছে। এখানে কিন্তু একটা ভবিষ্যৎ ভালো করবে। ব্ল্যাক বক্সের সঙ্গে আরো অনেকগুলো কম্প্যারিজন করেছিলাম, তার মধ্যে ব্ল্যাক বক্সটা খারাপ নয়। শুধু ব্ল্যাক বক্স বলে না, আরো ভালো ভালো কোম্পানিগুলো রয়েছে যেগুলো কিন্তু ডেটা সেন্টারে কাজ করে যাচ্ছে। ঠিক আছে, সেকেন্ড কোম্পানির কথা বলবো, ভারত ইলেকট্রনিক লিমিটেড নিয়ে রেখে দিয়েছে। একটা অসাধারণ একটা কোম্পানি, ডিফেন্স সেক্টর, ইন্ডিয়ান ডিফেন্স সেক্টর আগামী দিনে আরও বাড়ছে। 26,000 কোটি টাকা আমরা এক্সপোর্ট করেছি 2030 সালে। 50,000 কোটিতে সে এক্সপোর্ট যাওয়ার একটা টার্গেট রয়েছে বলে মনে করো না হচ্ছে। সুতরাং এই কোম্পানি ভবিষ্যতে ভালো করবে, সুতরাং একটা সুন্দর অবস্থা। তৃতীয় যে কথা বলবো সেটা হচ্ছে রিনিউয়েবল এনার্জি সেক্টরের বোরোসিল রিনিউয়েবল এনার্জি। এই কোম্পানিটা কিন্তু রিনিউয়েবলে দারুণ করবে ভবিষ্যতে, কিন্তু একটা বড় সময় ধরে দাঁড়িয়েছিল কোম্পানিটা। এখন আস্তে আস্তে মুভমেন্ট শুরু হয়েছে, কিন্তু আমরা প্রায় 1.5-2 বছর ধরে কিন্তু একটা জায়গায় দাঁড়িয়েছিল। যারা নিয়েছিল সে সময় তারাও পর্যন্ত এক্সিট হয়ে গেছে। সিজি পাওয়ার আরেকটা ইন্টারেস্টিং কোম্পানি, যে কোম্পানিটা কিন্তু সেমিকন্ডাক্টর সেক্টরে কাজ করছে, এবং সেমিকন্ডাক্টরের কতগুলো পায়োনিয়ার যে কোম্পানি, তার মধ্যে একটি কোম্পানি সিজি পাওয়ার। এই কোম্পানি ভবিষ্যতে খুবই ভালো করার সম্ভাবনা রয়েছে, এবং এক্সপেকটেশন থাকছে ভবিষ্যতে একটা দুর্দান্ত করবে। সুতরাং সেই কোম্পানিও নিয়ে রেখে দিয়েছে। নেক্সট ওয়ান, ডেল্টা ওয়াটার। সবগুলো কোম্পানি কিন্তু এখনো পর্যন্ত সুন্দর, খালি ডাইভার্সিফিকেশন ব্যাপারটা একটু দরকার, পরে বলছি সেটা। ডেল্টা ওয়াটার কিন্তু সে কাজ করছে ওয়াটার ট্রিটমেন্টের উপর, একটা টপ লেভেল কোম্পানি। কোম্পানি কিন্তু এখনো ভ্যালুয়েশন দেখলাম যথেষ্ট সুন্দর জায়গা রয়েছে, ভবিষ্যতে আরো ভালো করবে। 366-তে কিনেছিল, ঠিকঠাক। ফিনোটেক্স কেমিক্যাল লিমিটেড, কেমিক্যাল সেক্টর ডাউন হওয়ার জন্য এর রিটার্ন দেখতে পাওয়া যাচ্ছে না, কিন্তু যখন রিটার্ন পাওয়া যাবে একটা মানে দারুণ রিটার্ন দিতে পারে কোম্পানিটা। কোম্পানিটা কাজ করছে লেদার টেকনোলজি, টেক্সটাইল, ফার্মা, ওয়াটার ট্রিটমেন্টেও কাজ করে। এফসিএল খুব সুন্দরভাবে কাজ করছে, স্মল ক্যাপ কোম্পানি। প্রচণ্ড রিস্কি, এই ধরনের কোম্পানিগুলো কিন্তু দূরে থাকাটাই অনেক সময় ভালো। যদি লং টার্ম হয় ঠিক আছে, কিন্তু শর্টে। গ্যাব্রিয়েল ইন্ডিয়া, গ্যাব্রিয়েল ইন্ডিয়া কিন্তু অটো এনসিলার হিসেবে কাজ করছে কোম্পানিটা, দারুণ কোম্পানি। কিন্তু কোম্পানিকে যেটা বললাম লং টার্মের জন্য এগুলো খুব সলিড কোম্পানি যেটা বলা হয়। আইডিএফসি ফার্স্ট ব্যাংক, সময় দিতে হবে, ধৈর্য ধরে বসে থাকতে হবে, অনেক সময় দিতে হবে। এমনও হতে পারে একটা সময় দেখা গেল ফ্রাস্ট্রেশন হয়ে গিয়ে ছেড়ে দেবে, কিন্তু তারপরেই আবার দৌড়াতে শুরু করবে। এইসব কোম্পানিগুলো এরকম ধরনের। ব্যাংকিং ফাইন্যান্স সেক্টরটা টোটালটাই ডাউন রয়েছে। আগামী 2-3 বছরে হয়তো কিছু ভালো দেখাতে পারবে না, কিন্তু আগামী 5 বছর পরে যে রিটার্নটা দেবে তার জন্য এখন 5টা বছর হোল্ড করতে হয়। কোম্পানিগুলো অনেকটা এরকম। আবার ফ্রাস্ট্রেশনও রয়েছে, যেরকম আমাদের হিন্দুস্তান ইউনিলিভার লিমিটেড, যারা যারা নিয়ে রেখেছে শুধু ডিভিডেন্ড ছাড়া কিছুই পাচ্ছে না। 19 টাকা 25 টাকা ডিভিডেন্ড দিচ্ছে, ঠিক আছে, কিন্তু অরিজিনাল গ্রোথ ব্যাপার কিছুই নেই। বছর পর বছর, মানে 5 বছর 6 বছর পরে রয়েছে, 5 বছরের পরে রয়েছে, কিছু রিটার্ন দিচ্ছে না। 5 বছরে ব্যাংকে ফিক্সড ডিপোজিটের থেকে কম রিটার্ন পাওয়া যাচ্ছে, এরকমও হতে পারে। সেই সব জায়গাগুলো ধৈর্য ধরতে হবে, সেই কারণে ডাইভার্সিফিকেশন, সেই কারণে আমার প্রয়োজনীয়তা। জিও ফাইন্যান্স নিয়ে রেখে দিয়েছে, রিস্কি, প্রচন্ড রিস্কি, ছোট কোম্পানি থেকে এখন মিড কোম্পানি রয়েছে ভালো। কেএনআর কনস্ট্রাকশন রেখে দিয়েছে, একটা ইনফ্রাস্ট্রাকচারের কোম্পানি। কেএনআর কনস্ট্রাকশন প্রচুর বড় বড় প্রজেক্টে কাজ করে গেছে, ভবিষ্যতে দুর্দান্ত করতে পারে, দারুণ জায়গা রয়েছে। আমরা চলে আসবো নেক্সট জায়গায়, সেটা হচ্ছে এলটি ফুডস। ফাস্ট মুভিং কনজিউমার গুডসের মধ্যে এলটি ফুডসে রেখে দিয়েছে। এলটি ফুডসও কিন্তু একটা যথেষ্ট ভালো জায়গা, একটা কোম্পানি। মানে আমি যেটা বলতে চলেছি, ফাস্ট মুভিং কনজিউমার গুডসের মধ্যে এলটি ফুডস কিন্তু একটা জায়গা নিয়ে আছে। এবারে বলতে পারো কাজ কি, ব্যবসা কি, ডিটেলস আগে বলেছি, সময় খুব কম, আমাকে শর্টে ছাড়তে হচ্ছে।
খুব শর্টে যদি বলি, ইন্টারন্যাশনালি এবং ডোমেস্টিক দুটো জায়গাতে কিন্তু এলটি ফুডসের বিরাট ডিমান্ড রয়েছে। এলটি ফুডস আরও বিষয়গুলো নিয়ে রয়েছে এই মুহূর্তে, যেরকম আমি শর্টে আসছি, ফাস্ট মুভিং কনজিউমার গুডস, যেরকম অটো সেক্টর, তারপরে তোমার রয়েছে যেখানে আইটি সেক্টর, এইসব সেক্টরগুলোতে ইনভেস্টমেন্টে ভবিষ্যতে কিন্তু ভালো করতে পারে। তারপরে আসছে কেমিক্যাল সেক্টর, কেমিক্যাল এখন কিছুটা ডাউন রয়েছে। রেল সেক্টর, রেলেও ফিউচার রয়েছে ভালো, একটা লং টার্মের জন্য ব্যবস্থা রয়েছে। সেমিকন্ডাক্টর সেক্টর এই যে রেখেছে, এবং ডেটা সেন্টার সেক্টর এটা রয়েছে, যে সেক্টরের মধ্যে ও ইনভেস্ট করে চলেছে। রিনিউয়েবল এনার্জি সেক্টর, রিনিউয়েবল এনার্জি সেক্টর একটা সেক্টর রয়েছে যেখানে কিন্তু কাজ হচ্ছে। এবারে আসছে কি, সেটা হচ্ছে এনএলসি ইন্ডিয়া। এনএলসি ইন্ডিয়া রিনিউয়েবল এনার্জির জন্য বিখ্যাত কোম্পানি। 35,700 কোটি হচ্ছে মার্কেট ক্যাপের কোম্পানিটা রয়েছে। ভালো কোম্পানি এবং ভবিষ্যতে ভালো করবে। এলটি ফুডসের কথা যদি বলি, এলটি ফুডসও কিন্তু একটা ভালো কোম্পানি, ফার্স্ট মুভিং কনজিউমার গুড, 12,500 কোটির মিড ক্যাপ লেভেলের কোম্পানি। পি রয়েছে 19.8 আর ইন্ডাস্ট্রিজ পি রয়েছে 23.8। সো আই থিঙ্ক কোম্পানি পোটেনশিয়াল ক্যাপাবিলিটি ভেরি গুড। নেক্সট যে কোম্পানি নিয়ে রেখেছে সেটা হচ্ছে রেলওয়ে সেক্টরের আরভিএনএল। আরভিএনএল এর মধ্যে 70,000 কোটি টাকার লার্জ ক্যাপ কোম্পানি, পি রয়েছে 61.6, ইন্ডাস্ট্রিজ পি রয়েছে 17.6, অনেকটা ওভারভ্যালুড। রিটার্ন একটা সময় 5 বছরের মধ্যে বিরাট রিটার্ন দিয়েছিল, এখন একটু কারেকশন মোডে রয়েছে। আই থিঙ্ক ভেরি গুড কোম্পানি। চলে আসবো আইটি সেক্টরের মধ্যে। আইটির মধ্যে ও নিয়ে রেখেছে স্যাকসফটকে, একটা রেখে দিয়েছে, সেটা ভালো কোম্পানি। এবং স্যাকসফট কি কি কাজ করছে, 6টা পিলারের উপর স্যাকসফট দাঁড়িয়ে রয়েছে। বেসিক্যালি বলতে গেলে একটা দিন চলে যাবে স্যাকসফট বলতে গেলে। খুব সংক্ষেপেও যদি বলি, 6টা দুর্দান্ত জায়গার মধ্যে ওরা কাজ করে চলেছে। যেরকম ভাবে আমি বলবো, যেটা ফাইন্যান্স ইন্স্যুরেন্সের উপর কাজ করেছে, চলছে কাজ ওদের, ফাইন্যান্স ইন্স্যুরেন্স লজিস্টিক্সের উপর কাজ চলছে, মেডিকেল ইনস্ট্রুমেন্টেশনের উপর কাজ চলছে। এছাড়াও আদার যেগুলো সফটওয়্যার লিঙ্ক, ই সাপোর্ট যেগুলো, তার উপরে কাজ করছে। এআই রিলেটেড জেনারেটিভ এআই এর উপর কাজ করেছে, ক্লাউড কম্পিউটিং সিস্টেমের উপর, আইওটির উপরে কাজ চলছে এদের। কোম্পানি কোনো রিটার্ন দিচ্ছে না, সবচেয়ে বড় দুঃখজনক ঘটনা। কোম্পানির 2400 বা 2500 কোটির স্মল ক্যাপ কোম্পানি রয়েছে, পি রয়েছে 19 এবং ইন্ডাস্ট্রিজ পি রয়েছে 25, মানে হচ্ছে আন্ডার ভ্যালুড। কিন্তু সেটা তো ঠিকঠাক, কিন্তু রিটার্ন যদি না আসে, রিটার্ন না আসার বেশ কিছু রিজন রয়েছে, সেগুলো ডিটেলস আমি বলেছি। চ্যানেলের সঙ্গে সাবস্ক্রাইব করে রাখবেন, আস্তে আস্তে সেই ব্যাপারগুলো সব বলবো, কারণ এটা একটা কন্টিনিউয়াস প্রসেস, বছরের পর বছর চলছি আমি এখানে। এরপরে আসছি সুপ্রিয়া লাইফ সায়েন্স। সুপ্রিয়া লাইফ সায়েন্সের অনেকগুলো ফার্মাসিউটিক্যাল কাজের মধ্যে একটা সবচেয়ে বড়, সেটা হচ্ছে এপিআই তৈরি করছে। এপিআইটা হচ্ছে ইনগ্রিডিয়েন্টস, একটা সূক্ষ্ম মেটেরিয়াল, র মেটেরিয়ালস, যেটা ওষুধ তৈরি করতে কাজে লাগে। এই এপিআই এর উপরে প্রায় 2500 এপিআই এর উপরে ওদের কিন্তু একটা অ্যাক্রিডেশনের ব্যাপার রয়েছে। আমি শর্টে চলে আসছি। স্মল ক্যাপ কোম্পানি, 5,800 কোটির কোম্পানি। কোম্পানিটার পি রয়েছে 32 আর ইন্ডাস্ট্রিজ পি রয়েছে 30, মানে ওভার ভ্যালুড নয়। ঋণের পরিমাণ 0, কোনো ঋণ নেই কোম্পানিটা। পোটেনশিয়াল ক্যাপাবিলিটি সত্যিই ভালো রয়েছে এবং ভালো কোম্পানি বলা যেতে পারে। এরপরে আসছি টিটাগড়। টিটাগড় কোনো ঋণ, টিটাগড় কাজ করছে কোথায়, রেলওয়ে সেক্টরে টিটাগড় কাজ করছে। এবং এই কোম্পানিটার রিটার্ন কিছুই দিচ্ছে না 1.5-2 বছর ধরে, ফ্রাস্ট্রেটেড অনেকে। যারা যারা ইনভেস্ট হয়েছে তারা সব বলছে যে দূরের থেকে বরঞ্চ ভালো হতো, অন্য কিছু ব্যবস্থা করলে, এটসেট্রা সমস্ত কিছু বলছে। 10,700 কোটির কোম্পানি, মানে এটাকে আমি বলবো মিড ক্যাপ কোম্পানি। 54 হচ্ছে ইন্ডাস্ট্রিজ পি, আর নিজের পি হচ্ছে 54, ইন্ডাস্ট্রিজ হচ্ছে 52। কিন্তু সেগুলো তো অন্য পার্ট, মেইন পার্ট হচ্ছে ওয়াগন ম্যানুফ্যাকচার, ওয়াগন ডিস্ট্রিবিউশন, প্রিসাইজ ইলেকট্রনিক পার্ট, ইঞ্জিনিয়ারিং প্রোডাক্ট, সেগুলো কিন্তু টিটাগড় তৈরি করছে। টিটাগড় রিপেয়ারিং কাজও করে, মেট্রো রেলের কাজও করছে, আর আমাদের ইন্ডিয়ান রেলওয়েতেও কাজ করছে। টিটাগড় কিন্তু প্রাইভেট অর্গানাইজেশন, এবং সেখানে কিন্তু সে অন্যান্য প্রাইভেট অর্গানাইজেশনের এদের ক্লায়েন্ট রয়েছে বড় বড়। টিটাগড় কিন্তু কোনো রিটার্ন দিচ্ছে না তেমনভাবে, কিন্তু এই কোম্পানিরও পোটেনশিয়াল গুড, ক্যাপাবিলিটি ভেরি গুড আই থিঙ্ক। লাস্ট ওয়ান বলবো জোডিয়াক এনার্জি। জোডিয়াক এনার্জি দুর্দান্ত রিনিউয়েবল এনার্জির কোম্পানি, ভেরি ভেরি মারাত্মক রিস্কি কোম্পানি, ভেরি রিস্কি। 300 কোটির স্মল ক্যাপ কোম্পানি, ন্যানো ক্যাপ কোম্পানি। পি রয়েছে 19, ইন্ডাস্ট্রিজ পি 17। অনেক রিটার্ন একটা সময় দিয়েছে, এখন আবার একটু বিশ্রাম নিচ্ছে, আবার রিটার্ন দেওয়া শুরু হতে চলেছে। একটা অনবদ্য সিচুয়েশন, 17টা মাত্র স্টক নিয়ে ও একটা পোর্টফোলিও ম্যানেজমেন্ট তৈরি করে দিয়েছে। অমিত, নিশ্চিত থাকো, আমি এর মধ্যে খুব বেশি খুঁজে পাচ্ছি না এক্ষুনি। আর কিছু পেয়েছি, কিন্তু এখন বলছি না এই কারণে নয় যে প্রবলেম, এই কারণে বলছি ওর বয়স এখন মাত্র 17। ও মোটামুটি আরো 5টা বছর যেতে দাও, 22-23 বছর বয়স সুখ, এর মধ্যে
পোর্টফোলিওর অনেক কিছু চেঞ্জ হবে। টাচে থাকো, মেম্বারশিপ নিয়ে রেখেছো দেখেছি আমি, কন্ট্যাক্ট রাখবে, একটা 1 টাকা হলে একটা টোকেন ফিজ আমাকে পাঠাবে, আর কন্টিনিউ থাকবে। এর মধ্যে আসছে শেষ কথা, 2,500 টাকা। 2,500 টাকা আমি নতুন কোনো স্টক কিনতে বলবো না। কেন বলবো না 2,500 টাকা? কারণ আমি চাইছি পুরো কনসেন্ট্রেশন 17টা। কারণ আজ যেটা 17 আছে, ওর বয়স যখন 22 বছরে পৌঁছবে, এর মধ্যে দেখবে কিছু না কিছু না করতে করতে আরো 4টে 5টা 6টা তোমার যোগ হয়েই যাবে। সেই জন্য আমি চাপতে চাইছি এখন, কারণ এরপরে যখন ওই 30-40 বছর বয়সে চলে যাবে, দেখবে এটাই তোমার চলে যাবে 60-70টা স্টকে। এটা স্বাভাবিক, আমাদের অতীতে ঘটনা ঘটেছে বহুবার। সেই জন্য সেই অভিজ্ঞতা থেকে শুধু এই কথাটা বলে দিলাম। তাহলে সব কথা শেষে এবারে বলা দরকার 2,500 টাকা কোথায় কোথায় ইনভেস্ট করবে। দেখো, 2,500 টাকা আমি তোমাকে আলাদা স্টক বলতে পারতাম, সেটা বলছি না। আমি তোমাকে যেটা বলবো সেটা হচ্ছে বেশ কিছু স্টকের কথা, যেমন সিজি পাওয়ার 1 নাম্বার, সেটা তুমি 700 টাকা দাম ছিল সে সময়, এখন একটু বেড়েছে। ইলেকট্রনিক লিমিটেড সেকেন্ড ওয়ান, আর থার্ড ওয়ান আমি যদি বলি, থার্ড গ্যাব্রিয়েল ইন্ডিয়া, এটাতে রাখো। আর কিছু লুপহোলস আছে অবশ্য, অটোমোটিভ সেক্টরে আরো স্ট্রং হতে হবে, অটোমোটিভ সেক্টরটা অনেক লো রয়ে গেছে। আইটি সেক্টরে ঠিকঠাক নেই, আরো বাড়বে পরে, আমি জানি, দেখে বুঝতে পারছি। ফোর্থ ওয়ান, রেলওয়ে সেক্টরের কম্বিনেশন ঠিকঠাক থাকলেও একটু মডিফিকেশন দরকার আছে। আর ভিএনএল টিটাগড়কে বাদ দিচ্ছি, টিটাগড়কে বাদ দিতে বলছি না, ঠিক আছে, আরেকটা পরে দরকার পড়বে, সেটা আমি পরে বলবো। আর লাস্ট কথা যেটা বলতে চাইছি, ফাস্ট মুভিং কনজিউমার গুডসের মধ্যে একটা স্ট্রং কোম্পানিকে রাখো। এলটি ফুডস একটা সময় চলছে ঠিকই, আবার যখন পড়বে দেখবে মহাপতন হবে, খুব ফ্রাস্ট্রেটেড হয়ে যাবে। এলটি ফুডস খুব দৌড়াবে, দৌড়ানোর মতোই ঘোড়া, কিন্তু আবার যখন পড়বে তখন সাংঘাতিক পড়ে পোর্টফোলিওটাকে প্রচুর ডাউন করে দেবে। আর একটা আমার মতে একটা লার্জ ক্যাপ কোম্পানিকে রাখাটা উচিত বলে মনে করছি। তো আজকে এখানে শেষ করছি, আবার নেক্সট দেখা হবে।